আমাদের আজকের গল্প বাসর রাত লিখেছেন কাশিম বিন আবু বকর পার্ট 2। পান্থর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। তার সময় যেন কাটতে চায় না। বন্ধু বান্ধবীদের নিয়ে হই হুল্লোড় করতেও আর ভালো লাগে না। এতদিন পড়াশোনার মধ্যে বেশি সময় ব্যয় করত। এখন জীবনটা তার কাছে খুব একঘেয়েমি লাগতে লাগলো। কোনো কিছুতেই মন বসছে না। এইভাবে কয়েক মাস কাটিয়ে দিল। তারপর রেজাল্ট বেরোবার পর মা বাবাকে জানালো আরও লেখাপড়া করার জন্য আমেরিকা যাবে। স্বামী কিছু বলার আগে আফসানা বেগম কাতর স্বরে বললেন, তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছেড়ে আমরা থাকবো কি করে? তোর বাবা যেতে দিলেও আমি দেব না। শরীফ সাহেব স্ত্রীকে থামতে বলে বললেন, পড়াশোনা করতে বিদেশ যাবে তা তো খুব ভালো কথা। কে না চায় ছেলে উচ্চশিক্ষিত হোক? আমি তোমাকে সে ব্যাপারে বাধা দেব না, কিন্তু চিন্তা করে দেখো, আমাদের এই বিশাল ঐশ্বর্য ও ব্যবসাপত্র দেখাশোনা করবে কে? আমি আর কত দিক সামলাবো? তোমাকে আমি কোনো কিছুতে জোর করব না, নিজেই চিন্তা ভাবনা করে যা ভালো বুঝবে করবে। এরপর একদিন আফসানা বেগম ছেলেকে বিদেশ না যাওয়ার জন্য অনেক করে নিষেধ করলেন। শেষে বললেন, যদি যাস তাহলে হয়তো আমি মরেই যাব, ফিরে এসে আর দেখতে পাবি না। পান্থ অনেক চিন্তা ভাবনা করে বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা বাদ দিয়ে বাবার ব্যবসাপত্র দেখাশোনা করার সিদ্ধান্ত নিল। মাকে বলল, তুমি বাবাকে বলো এখন থেকে ব্যবসাপত্রে তাকে সাহায্য করব। স্ত্রীর কাছ থেকে ছেলের কথা শুনে শরীফ সাহেব তার জন্য আলাদা অফিসের ব্যবস্থা করলেন। পান্থ কিছুদিন অফিস করে হাঁপিয়ে উঠল। অফিসের ছোট বড় সব শ্রেণীর স্টাফরা তাকে অযাচিত সম্মান করে। এত সম্মান করার হেতু সে খুঁজে পায় না। সম্মানের আধিক্য এবং তোষামদের কারণে তার মন দিন দিন বিরক্ত হয়ে উঠল। তাছাড়া এখানেও একঘেয়েমি জীবন অনুভব করে তার অসহ্য লাগতে লাগলো। শেষে সে অফিসে যাওয়া বন্ধ করে দিয়ে আবার বন্ধু বান্ধবীদের নিয়ে সময় কাটাতে লাগলো। কিন্তু তাও বেশি দিন তার ভালো লাগলো না। এর মধ্যে আরো দুজন বান্ধবী তার কাছে প্রেম নিবেদন করলো। তাদের কাউকেই পান্থর পছন্দ হয় না। তার মনে হয় তাকে কেউ ভালোবাসে না। তার বাবার অতুল ঐশ্বর্য আছে বলে তারা তাকে বিয়ে করতে চায়। সে দিন দিন অতিষ্ঠ হয়ে উঠতে লাগলো। একদিন রেবেকা পান্থদের বাসায় গিয়ে বলল, একদিন দুটো গাড়িতে করে বন্ধু বান্ধবীদের নিয়ে প্রান্ত সোনারগাঁও রাজবাড়ি দেখতে গেল। সেখান থেকে ফেরার সময় মাধবপুরে পান্তর গাড়ি একটা 24-25 বছর বয়সের ভিখারিকে চাপা দিল। তার কোলে বছর খানেকের একটা ছেলে ছিল। ছেলেটা তখনই মারা গেল, আর ভিখারি মেয়েটা খুব আহত হলো। পথচারীরা ও সেখানকার লোকজন তাদের আটক করে ড্রাইভারকে মারতে লাগলো। এরা সবাই ভয় পেল। পান্থ সাহস করে তাদেরকে বাধা দিয়ে বলল, আপনারা থামুন, ড্রাইভারকে মেরে ফেললে কি মরা ছেলে বেঁচে যাবে? না তার মা সুস্থ হয়ে যাবে? কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না। তার যে ছেলেটার দাফন কাফনের ব্যবস্থা করুন, আমরা তার মাকে চিকিৎসা করানোর জন্য মেডিকেলে নিয়ে যাচ্ছি। তারপর একজন মুরব্বী লোকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বলল, এই দিয়ে ছেলেটার ব্যবস্থা করুন, ওর মায়ের চিকিৎসার ভার আমি নিলাম, ভালো হয়ে গেলে ক্ষতিপূরণ সহ টাকা এখানে দিয়ে যাব। তারপর উপস্থিত লোকদের আরও অনেক কথা বলে বুঝিয়ে ভিখারিনী মেয়েটাকে নিয়ে ঢাকায় এসে মেডিকেলে ভর্তি করে দিল। পান্থ রেগুলার মেডিকেলে মেয়েটাকে দেখাশোনা করতে লাগলো। জ্ঞান ফেরার পর মেয়েটার পরিচয় জিজ্ঞেস করলো। মেয়েটা বলল, আমার নাম আঙ্গুরি। আমরা 3 বোন 3 ভাই, আমি সকলের ছোট। বাবা পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। 3 ভাই বড়, তারা বিয়ে করে আলাদা সংসার করছে।
বোনদেরও সব বিয়ে হয়ে গেছে। আমার যখন বিয়ে হয় তখন বাবা জামাইকে 5,000 টাকা দেবে বলেছিল। বিয়ের পর সেই টাকার জন্য আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করত। বাবা সব জেনে শুনেও দুরবস্থার কারণে টাকাটা দিতে পারেনি। তাই এক ছেলের মা হওয়া সত্ত্বেও স্বামী মারধর করে তালাকে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বাবার বয়স হয়েছে, খাটাখাটনি তেমন করতে পারে না, তাই আমি ভিক্ষে করে মা বাবার কাছে থাকি। মেয়েটার কথা শুনে পান্ত চিন্তা করলো, দেশে এরকম কত হাজার হাজার মেয়ে যৌতুকের শিকার হয়ে চরম দুর্ভোগ সহ্য করে জীবন যাপন করছে। তাদের দুরবস্থার কথা ভেবে ঠিক করলো, দেশের দরিদ্র লোকদের জন্য আমাদের মতো ধনী ও শিক্ষিত ছেলেদের কিছু করা উচিত। প্রায় 20-25 দিন পর মেয়েটি সুস্থ হলে পান্ত তাকে তার মা বাবার কাছে পৌঁছে দিল। সেই সময় তার বাবার হাতে কয়েক হাজার টাকা দিয়ে বলল, ভালো ছেলে দেখে আপনার মেয়ের আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েটির বাবা বোবা দৃষ্টিতে পান্থর দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলতে পারল না। এক সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। পান্থ তাকে প্রবোধ দেওয়ার জন্য বলল, আপনার মৃত নাতির বদলে টাকাটা দিচ্ছি না, মেয়েটির ভবিষ্যৎ সুখের জন্য দিলাম। কথা শেষ করে সেখান থেকে চলে এলো। এই ঘটনার পর থেকে পান্থর পরিবর্তন শুরু হলো। সব সময় চিন্তা করতে লাগলো কি করে গরিবদের দুঃখ দুর্দশা দূর করা যায়। একদিন রাতে পান্থ এসব চিন্তা করছিল, হঠাৎ তার মন বলে উঠল, তোমার বাবার অগাধ ধন সম্পদ, তুমি আরাম ও ভোগ বিলাসের মধ্যে জীবনযাপন করে অতিষ্ঠ হয়ে উঠেছ, আর অন্যদিকে দেশের লক্ষ কোটি মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কত অসহায় ও অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। কত লোক আর্থিক অনটনের জন্য ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না। কত গরিব লোক অর্থাভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না। তবু তাদের জীবনের গতি থেমে নেই, আর তুমি এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও শান্তি পাচ্ছ না। কি করবে না করবে ভেবে ঠিক করতে পারছো না। একজন শিক্ষিত ও সামর্থ্যবান ছেলে হয়ে তাদের জন্য তোমার কি করা উচিত নয়? তুমি ইচ্ছা করলে দেশের অগণিত দরিদ্র মানুষের অনেক উপকার করতে পারো। জেনে রেখো, ভোগের মধ্যে শান্তি নেই, ত্যাগের মধ্যেই শান্তি। যারা শুধু নিজেদের ভোগ বিলাসের জন্য ব্যস্ত থাকে তারা কোনোদিন শান্তির মুখ দেখতে পায় না, বরং তারা আরো বেশি ভোগ বিলাসের জন্য অমানুষ হয়ে ওঠে। গরিবদের প্রতি দয়া মায়া করা তো দূরের কথা, নিজেদের ভোগ বিলাসের জন্য গরিবদের রক্ত চুষে নিতেও দ্বিধাবোধ করে না। তুমি যদি প্রকৃত শান্তি পেতে চাও তবে এই ভোগ বিলাসের জীবন ত্যাগ করে সাধারণ মানুষের সাথে মিশে যাও। তাদের অবস্থা বুঝতে পারার পর উপকার করার চেষ্টা করো। আর একটা কথা মনে রেখো, তোমার বাবার ঐশ্বর্য আছে বলে গরিবদের শুধু দান করলেই দেশের বা দশের কোনো উপকার হবে না। সেই ঐশ্বর্য কোনো উৎপাদন খাতে বা এমনভাবে কাজে লাগাবে যা সাধারণ মানুষের উপকারে আসে। এইসব চিন্তা করতে করতে পান্থ সেদিন অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারল না। শেষে সিদ্ধান্ত নিল তাদের উচ্চ সমাজ থেকে সাধারণ মানুষের সমাজে বাস করবে এবং তাদের উপকার করার চেষ্টা করবে। কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করে ঠিক করলো মা বাবাকে না জানিয়ে প্রথমে কোনো গ্রামে অথবা মফস্বল টাউনে গিয়ে উঠবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করবে। সত্যি সত্যি পান্থ একদিন সকালে নাস্তা খাওয়ার পর সবার অলক্ষ্যে অজানার উদ্দেশ্যে বাসা ছেড়ে বেরিয়ে পড়ল। একা একা সে কোনোদিন কোথাও যায়নি, নিজের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনেও চড়েনি। গেটের বাইরে এসে হেঁটে বড় রাস্তার ধারে দাঁড়ালো। ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে তার মন মুক্ত বিহঙ্গের মতো উড়ে যেতে ইচ্ছা করলো। এখান থেকে গাড়িতে করে এতদিন যাতায়াত করেছে, আজ একা দাঁড়িয়ে থাকতে তার খুব ভালো লাগলো। মনে হলো সে যেন বন্দি খাঁচা থেকে মুক্তি পেয়েছে। একটু পরে একটা স্কুটার এসে তার সামনে দাঁড়ালো। স্কুটারের ড্রাইভারে জিজ্ঞেস করলো, কোথাও যাবেন নাকি সাহেব? তার কথা শুনে পান্থ চিন্তা করলো,
তাই তো, কোথায় যাবে? একবার বন্ধু বান্ধবীদের সাথে কমলাপুর স্টেশন দেখতে এসেছিল। হঠাৎ সেই কথা মনে পড়তে বলল, কমলাপুর স্টেশন যাবে? ড্রাইভার বলল, আসুন, কেন যাব না। পান্থ যখন কমলাপুর স্টেশনে এসে পৌঁছালো তখন শুনতে পেল মাইকে অ্যানাউন্স হচ্ছে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিনাজপুরের তিস্তা এক্সপ্রেস ছাড়তে আর মাত্র 15 মিনিট বাকি। যাত্রীদেরকে গাড়িতে উঠে নিজেদের সিটে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রান্ত তাড়াতাড়ি করে দিনাজপুরের টিকিট কেটে গাড়িতে উঠে বসে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8টা বাজতে 2 মিনিট বাকি। পান্থ বাড়ি থেকে চলে আসার ঘন্টা দুয়েকের মধ্যে সবাই জেনে গেল সে বাড়িতে নেই। আফসানা বেগম চাকর চাকরানিদের নিয়ে বাড়ির সবখানে খুঁজলেন, না পেয়ে তাদেরকে ভীষণ রাগারাগি করতে লাগলেন। দারোয়ানকে জিজ্ঞেস করতে সেও কিছু বলতে পারলো না। শেষে অফিসে স্বামীর কাছে ফোন করলেন। শরীফ সাহেব বললেন, তুমি কোনো চিন্তা করো না, পান্থ হয়তো কোনো বন্ধু বান্ধবের বাসায় গেছে, সময় মতো ফিরে আসবে। আফসানা বেগম স্বামীর কথায় স্থির থাকতে পারলেন না। ছেলের ঘরে গিয়ে চারপাশে তাকিয়ে খাটের উপর একটা কাগজ দেখতে পেলেন। কাগজে কিছু লেখা রয়েছে, দেখে পড়তে লাগলেন। মা ও বাবা, তোমাদের অতিরিক্ত আদর যত্ন ও ভোগ বিলাসের মধ্যে থাকতে থাকতে আমার মন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমার মনে হতো আমি যেন একটা সোনার খাঁচায় বন্দি। আমার ব্যক্তি স্বাধীনতা ছিল না। আমি একজন 25 বছরের উচ্চ শিক্ষিত যুবক, তবু তোমরা আমাকে একা একা কোথাও যেতে দাওনি। ছোট শিশুর মতো আগলে রাখো। তাই কিছুদিনের জন্য দেশের সাধারণ মানুষের সঙ্গে থাকবো বলে চলে যাচ্ছি। কোথায় গিয়ে থাকবো তা ঠিক না করে বেরিয়ে পড়লাম। তোমরা আমার জন্য দুশ্চিন্তা করবে না, যেখানেই থাকি না কেন পত্র দিয়ে জানাবো। কেউ জিজ্ঞেস করলে বলো আমি কোথাও বেড়াতে গেছি। তোমরা আমার উপর আস্থা রেখো, দেখবে আমি ঠিক ফিরে আসব। আমি বড় হয়েছি, পড়াশুনো যথেষ্ট করেছি, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান হয়েছে। প্রাসাদে জন্ম নিয়ে প্রাসাদের মানুষদের জেনেছি, এবার সাধারণ ও গরিব মানুষদের জানতে চাই, তাই একটা ঝুঁকি নিলাম। কিছুদিন তাদের সাথে থেকে দেখব তারা কিভাবে জীবন যাপন করে। তোমরা আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে না, থানা পুলিশও করবে না। আমি নিজেই তোমাদের কাছে ফিরে আসব। তোমরা আমাকে দোয়া করো। ইতি তোমাদের পান্থ। আফসানা বেগম দুবার চিঠিখানা পড়লেন। পড়ার সময় চোখ দুটো পানিতে ভরে উঠল। এক সময় তা গাল বেয়ে পড়তে লাগলো। ছেলের অমঙ্গল হবে ভেবে তাড়াতাড়ি চোখ মুছে বললেন, আল্লাহ যদি আমার পান্থকে ভালো রেখো, তাকে তাড়াতাড়ি আমার কোলে ফিরিয়ে নিয়ে দাও। শরীফ সাহেব আজ আগে অফিস থেকে ফিরলেন। আফসানা বেগম চিঠিটা স্বামীর হাতে দিয়ে ভেজা গলায় বললেন, পান্থর খাটের উপর ছিল। শরীফ সাহেব চিঠি পড়ে হতভম্ব হয়ে গেলেন। কোনো কথা বলতে না পেরে গম্ভীর হয়ে বসে রইলেন। আফসানা বেগম ঢুকরে কেঁদে উঠে বললেন, কিছু বলছে না কেন, ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। শরীফ সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অত ভেঙে পড়ছো কেন? পান্থ তো ছেলে মানুষ না, নিজের ইচ্ছায় গেছে, তাকে তো কেউ জোর করে নিয়ে যায়নি। দেখো না, কয়েকদিন পরে ঠিক ফিরে আসবে। গরিবদের সঙ্গে থেকে যখন দেখবে তারা কি দুর্বিষহ জীবনযাপন করছে, তখন তার ভুল ভাঙবে। তবে যদি কিছুদিন থাকতে পারে তাহলে নিজেকেও সাধারণ মানুষের সমাজকে জানতে পারবে এবং কিছুটা স্বাবলম্বীও হবে। তুমি যেভাবে তাকে কচি খোকার মতো আগলে রেখেছিলে, তাতে করে সে কোনোদিন যেমন নিজেকেও সাধারণ মানুষের সমাজকে জানতে পারতো না, তেমনি স্বাবলম্বীও হতে পারতো না। তারপর স্ত্রীকে প্রবোধ দেওয়ার জন্য বললেন, ধৈর্য ধরো, প্রান্ত শুধু তোমার ছেলে নয় আমারও। আমি লোক লাগিয়ে ঠিক তাকে খুঁজে বের করব। তাছাড়া কয়েকদিন পর সে তো তার ঠিকানা জানাবে বলেছে। তিস্তা এক্সপ্রেস যখন বেলা 2:30টার সময় বাহাদুরাবাদ পৌঁছালো, তখন যাত্রীদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে নামতে দেখে পান্থ একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলো, এখানে সবাই নামছে কেন? ভদ্রলোকটির নাম শহীদুল। পান্থর কথা শুনে বললেন, মনে হচ্ছে আপনি এই পথে আর কখনো যাতায়াত করেননি।
এই ট্রেন আর যাবে না, সামনে তিস্তা নদী, লঞ্চে করে নদী পার হতে হবে। ওপারে ফুলছড়ি ঘাটে অন্য ট্রেন দাঁড়িয়ে আছে, তাতে উঠতে হবে। তা আপনি যাবেন কোথায়? পান্থ বলল, দিনাজপুর। ভদ্রলোকটি বললেন, আসুন আমার সঙ্গে। পান্থ গাড়ি থেকে নেমে তার সঙ্গে লঞ্চে উঠল। লঞ্চে জাহেদা নামে এক ভদ্র মহিলার সঙ্গে পান্থর পরিচয় হলো। তার কোলে একটা 2 বছরের ছেলে। জাহেদা টয়লেটে যাওয়ার সময় ছেলেটাকে পান্থর কাছে রেখে যান। ফিরে এসে কথায় কথায় দুজনের পরিচয় ঘটে। জাহেদার বাড়ি ঘুঘুডাঙ্গায়, তিনি আইএ পাস। তার স্বামী ঢাকায় চাকরি করেন। জাহেদা স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন, ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন। ঈদের সময় যানবাহনে খুব ভিড় হয় বলে স্বামী, স্ত্রী ও ছেলেকে 1 সপ্তাহ আগে পাঠিয়ে দিয়েছেন। তিনি ঈদের ছুটিতে আসবেন। পান্থ দিনাজপুর বেড়াতে যাচ্ছে শুনে বললেন, ফেরার পথে আমাদের ঘুঘুডাঙ্গায় যাওয়ার অনুরোধ রইল। পার্বতীপুরে ট্রেন থেকে নেমে ঘুঘুডাঙ্গায় গিয়ে আমার স্বামীর নাম সরোয়ার বললেই সবাই আমাদের বাড়ি দেখিয়ে দেবে। পান্থ বলল, ঠিক কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। লঞ্চে উঠে শহীদুল অন্য জায়গায় বসেছিলেন। লঞ্চ ফুলছড়ি ঘাটে এসে থামলে তিনি উঠে এসে পান্থকে সঙ্গে আসতে বললেন। জাহেদাও তাদের সঙ্গে একসঙ্গে নামার জন্য ঢেকে এলো। লঞ্চের লোকেরা ডেক থেকে একটা বড় তক্তা ঘাটের পাড়ে ফেলে দিয়েছে, তার উপর দিয়ে প্যাসেঞ্জাররা নামতে শুরু করলো। ওরা 3 জন তক্তার কাছে এগিয়ে এলো। জাহেদা আগে তক্তায় উঠে 2-3 পা গেছে, আর পান্থ একটা পা শুধু তক্তায় দিয়েছে। এমন সময় শহীদুল পাড়ের মাটি ধসে যাচ্ছে দেখতে পেয়ে আতঙ্কিত স্বরে বললেন, আপনারা জলদি ফিরে আসুন। ততক্ষণে পান্থ ব্যাপারটা বুঝতে পেরে সে জাহেদাকে 2 হাতে ধরে খামচা হ্যাচকা টান দিয়ে নিজের দিকে টেনে নিয়ে তক্তা থেকে পা তুলে সরে এলো। জাহেদা ভয় পেয়ে ছেলেকে কোলে নিয়ে কাঁপতে লাগলো। ততক্ষণে পাড় ধসে তক্তা সহ নদীতে পড়ে গেল। যারা তক্তা ছিল তারাও পড়ে গেল। পাড়ের লোকজন তাদেরকে উদ্ধার করার জন্য 2-3টে নৌকা নিয়ে গিয়ে এলো। তারপর সব যাত্রী লঞ্চ থেকে লাফিয়ে লাফিয়ে নৌকায় চড়ে ঘাটে উঠল। মেয়েদের নৌকায় তোলার জন্য পুরুষরা সাহায্য করলো। এদিকে ট্রেন তার নির্দিষ্ট সময়ে ছেড়ে দিচ্ছিল দেখে আগের যাত্রীরা স্টেশন মাস্টারকে ও ট্রেনের গার্ডকে এবং ড্রাইভারকে দুর্ঘটনার কথা বলে অপেক্ষা করতে বলল। ঘাটে উঠে জাহেদা পান্থকে বলল, আল্লাহ আপনার ভালো করবেন। আপনার জন্য আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আপনার এই উপকারের কথা আমার চিরকাল মনে থাকবে। ফেরার পথে একদিনের জন্য হলেও বোন মনে করে আমাদের বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করব। পান্থ বলল, ঠিক আছে, আসব। জাহেদার সিট নাম্বার অন্য কামরায়, তাই সে বিদায় নিয়ে চলে গেল। শহীদুল তাদের সাথেই ছিল। জাহেদা চলে যাওয়ার পর 2 জনে গাড়িতে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করতে লাগলো। তাদের 2 জনের সিট নাম্বার একই কামরায়, কিছুটা দূরে দূরে। প্রথমে পান্থ বলল, আমরা তো খবরের কাগজের মাধ্যমে অনেকদিন আগে থেকে যমুনা সেতু হওয়ার কথা শুনে আসছি। সরকারের খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করা উচিত। তাছাড়া নদীর ভাঙ্গন রোধ করারও ব্যবস্থা করা উচিত। যেভাবে ভাঙ্গন চলছে তাতে করে কত ঘরবাড়ি নষ্ট হচ্ছে। শহীদুল বললেন, ঘরবাড়ি কি বলছেন, শত শত গ্রাম যে তিস্তা গ্রাস করেছে, খেয়ে তার হিসাব রাখে। সরকার নিজেদের গদি বাঁচানোর ধান্দায় রয়েছে, এদিকে তাদের লক্ষ্য রাখার সময় কথা। তারপর বললেন, দিনাজপুরে কোন আত্মীয়ের কাছে যাচ্ছেন নাকি? পান্থ বলল, না, এমনি বেড়াতে বেরিয়েছি। শহীদুল বললেন, বেড়াতে যখন বেরিয়েছেন তখন আমাদের জাঞ্জিরায় আসুন, খুব সুন্দর জায়গা। তারপর একটা কাগজে ঠিকানা লিখে দিলেন। ট্রেন যখন দিনাজপুর স্টেশনে পৌঁছল তখন রাত 9টা। পান্থ স্টেশন থেকে বেরিয়ে রিকশায় উঠে বলল, একটা ভালো হোটেলে নিয়ে চলো।
রিক্সাওয়ালা কণিকা হোটেলে এনে বলল, এটাই এখানকার সেরা হোটেল। পান্থ রিক্সার ভাড়া মিটিয়ে অফিসে এসে একটা রুম চাইল। হোটেলের ম্যানেজার পান্থর সঙ্গে কোনো কিছু নেই দেখে সাধারণ বর্ডার মনে করলেন। বললেন, আমাদের এখানে রুম ভাড়া বেশি, আপনি অন্য হোটেলে যান। পান্থ বলল, আমি এখানে নতুন এসেছি, এত রাতে কোথায় আবার খোঁজ করব? ভাড়া যাই হোক না কেন আমাকে রুম দিন। ম্যানেজার খাতায় পান্থর নাম, বাবার নাম, বয়স, পেশা, ঠিকানা ও আসার উদ্দেশ্য জিজ্ঞেস করে লিখিলেন। তারপর খাতা ও কলম এগিয়ে দিয়ে আঙ্গুলে নির্দেশ করে সই করতে বলে বললেন, তার আগে 60 টাকা দিন। পান্থ টাকা দিয়ে সই করার সময় জিজ্ঞেস করলো, এখানে খাবার ব্যবস্থা আছে? সে যখন প্যান্টের পকেট থেকে 100 টাকার বান্ডিল বের করে টাকা দিচ্ছিল তখন ম্যানেজারে দেখেছেন। ভাবলেন, ছেলেটাকে কথাটা বলা উচিত হয়নি। পান্থ খাবার কথা জিজ্ঞেস করতে বললেন, হ্যাঁ হ্যাঁ, সব কিছুর ব্যবস্থা আছে। তারপর একটা বয়ের হাতে চাবি দিয়ে বললেন, ওকে রুমে রেখে খাবার ব্যবস্থা করে দাও। পরের দিন সকালে পান্থ মার্কেটে গিয়ে দুটো লুঙ্গি, একটা তোয়ালে, দুটো সাবান ও একটা কাপড়ের সাইড ব্যাগ কিনে রুমে ফিরে এলো। তারপর গোসলের পর নাস্তা খেয়ে সারাদিন কখনো হেঁটে কখনো রিক্সায় করে শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। জীবনে এই প্রথম একা একা খুব আনন্দ উপভোগ করলো। পরের দিন হোটেলের ম্যানেজারের সঙ্গে আলাপ করে জিজ্ঞেস করলো, এখানে দেখার মতো কি কি জিনিস আছে? ম্যানেজার আলাপ করে বুঝলেন পান্থ ভদ্রলোকের শিক্ষিত ছেলে। বললেন, মহারাজার বাড়ি, রানী পুকুর ও আরো অনেক কিছু দেখার আছে। প্রায় 4 মাইল দূরে রামসাগরও দেখবার মতো। সেখানে সপ্তাহ 3 দিন বাজার বসে। সাগরের পাড়ে ঈদগাহ আছে, সিনসিনারিও দেখবার মতো। সেখানে পিকনিক করার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে। আপনি যদি বলেন একটা ছেলে আপনার সাথে দিতে পারি, সে আপনাকে সব জায়গায় দেখিয়ে আনবে। পান্থ বলল, তা দেবেন। এখন শহরের আশেপাশের গ্রামগুলোর নাম বলুন, আমি গ্রামেও বেড়াতে যাব। ম্যানেজার একটা কাগজ তার হাতে দিয়ে বললেন, আমি বলছি, আপনি লিখে নিন। জাঞ্জিরা, তরঙ্গিনী, ফুলবন, কালিকাপুর, সুন্দরবন, বীরগাঁও, চারাডাঙ্গি এবং সদরপুর। পান্থ ঠিকানা লেখার সময় জাঞ্জিরা নাম শুনে শহীদুলের কথা মনে পড়ল, আর গ্রামের নামগুলোর মধ্যে ফুলবন নামটা তার খুব পছন্দ হলো। জিজ্ঞেস করলো, ফুলবন ও জাঞ্জিরা এখান থেকে কত দূর? ম্যানেজার বললেন, ফুলবন প্রায় 14 মাইল হবে, আর ফুলবনের মাইল 2 দূরে জাঞ্জিরা। ফুলবনের দক্ষিণে তরঙ্গিনী গ্রামটা খুব সুন্দর, আর সদরপুর একটা আদর্শ গ্রাম, এখানে টেক্সটাইল মিল আছে। পান্থ বলল, সম্ভব হলে আমি সব জায়গা ঘুরে দেখব। প্রথমে ফুলবন যেতে চাই, লোকেশন বলুন। ম্যানেজার তাকে লোকেশন বুঝিয়ে দিলেন। পান্থ আর 2 দিন হোটেলে থেকে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখলো। তারপর একদিন ফুলবন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল। দিনাজপুর বাস টার্মিনালে এসে রংপুর সৈয়দপুরের বাসে করে রামডুবিতে নামলো। এখানে বেশ কয়েকটা ধানের মিল আছে। পান্থ একটা মিলের ম্যানেজারের সঙ্গে আলাপ করে কিভাবে ফুলবনে যাবে জিজ্ঞেস করলো। ম্যানেজার বললেন, ফুলবন এখান থেকে প্রায় 3 মাইল। আপনি রিক্সা, ভ্যান বা গরুর গাড়িতে যেতে পারেন। কিসে যাবেন বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পান্থ ঢাকায় গরুর গাড়িতে ইট বালু বইতে দেখেছে, তাতে যে মানুষও যায় তা জানে না। শুনে বেশ কৌতূহল বোধ করে বলল, গরুর গাড়িতে যাব। বিভিন্ন গ্রাম থেকে লোকজন ও ছেলেমেয়েরা এখানে ধান ভাঙাতে আসে। সেদিন ফুলবন থেকে একটা 16-17 বছরের ছেলে ধান ভাঙাতে এসেছিল। তার ধান ভাঙানো হয়ে গেছে। ম্যানেজার তাকে বললেন, তুই একটা গরুর গাড়ি ঠিক করে এই সাহেবের সঙ্গে যা, ইনি তোদের গ্রামে যাবেন। ছেলেটার নাম রোকন। সে গাড়ি ভাড়া করে নিয়ে পান্থসহ সেও চালের বস্তা নিয়ে গাড়িতে উঠল। রোকন প্রথমে গাড়িতে উঠতে চায়নি, বলল, আমি গাড়ির পাশে পাশে যাব।
পান্থ জোর করে তাকে উঠিয়েছে। গ্রামের মেটো এবড়ো থেবড়ো রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে পান্থর বেশ অসুবিধা হতে লাগলো। তবু গরুর গাড়ির চড়ার আনন্দ ও গ্রামের দৃশ্য দেখতে দেখতে অসুবিধের কথা ভুলে গেল। একসময় রোকনের কাছ থেকে তার পরিচয় ও গ্রামের লোকজনের কথা জিজ্ঞেস করতে লাগলো। প্রায় ঘন্টা খানেক যাওয়ার পর রোকন সামনের দিকে হাত বাড়িয়ে বলল, ওই যে দেখছেন গাছপালা, ওটাই ফুলবন। আরও কিছুটা আসার পর পান্থ গারোয়ানকে গাড়ি থামাতে বলল। গারোয়ান গাড়ি থামালে পান্থ গাড়ি থেকে নেমে বাড়া মিটিয়ে রোকনকে বলল, তুমি যাও, আমি এইটুকু পথ হেঁটে যাব। তারপর গারোয়ানকে বলল, আপনি ওকে নিয়ে যান। গারোয়ান বেশ অবাক হয়ে পান্থর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ছেড়ে দিল, আর রোকনও তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। পান্থ ধীরে ধীরে হেঁটে চলল। সে কোনোদিন বাস্তবে গ্রাম দেখেনি, সিনেমা বা টিভির পর্দায় দেখেছে। আজ বাস্তবে দেখে খুব আনন্দ উপভোগ করতে লাগলো। সে কোনোদিন হাঁটাহাঁটি করেনি। তার মাথার উপর সূর্যের কিরণ হেঁটে যেতে বেশ কষ্ট হলেও অতি আনন্দে তা অনুভব করতে পারল না। ছোট একটা মাঠ পেরিয়ে গ্রামের ভিতরে ঢুকে কিছু দূর আসার পর বেশ ক্লান্ত হয়ে একটা পুকুর পাড়ে বড় একটা নিম গাছ দেখতে পেয়ে তার ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলো। গাছটার পাশে পুকুরে ঘাট, সেখানে বেশ কয়েকজন লোক গোসল করছে, আর কয়েকটা আদলা ছেলে সাঁতার কেটে পুকুরের এপার থেকে ওপারে যাচ্ছে। লোকগুলো তাদেরকে বকাবকি করছে কিন্তু ছেলেগুলো তাদের কথায় কর্ণপাত করছে না। এক পাশে কতগুলো হাঁস একবার পানিতে ডুবে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ভেসে উঠছে। পান্থ বসে বসে এসব দেখে খুব আনন্দ পেতে লাগলো। একসময় একজন বুড়ো মতো লোক গোসল করে উঠে ঘরে যাওয়ার সময় পান্থকে নিম গাছতলায় বসে থাকতে দেখে পথিক মনে করে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? বাড়ি কোন গ্রামে? এই বুড়ো মতো লোকটার নাম নিয়ামত হোসেন। সবাই তাকে হোসেন মিয়া বলে ডাকে। আর্থিক অবস্থা তেমন ভালো নয়। জায়গা জমি যা আছে তাতে টেনে টুনে কোনো রকম সংসার চলে যায়। লেখাপড়া অল্প অল্প জানে। দুটো মেয়ে হয়ে মারা যাওয়ার পর একটা ছেলে হয়, তার নাম সাদেক। সাদেক কলেজে পড়তে পড়তে বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর গ্রামের অন্যান্য ছেলেরা ফিরে এলেও সাদেক ফিরেনি। সবাই জানে সে যুদ্ধ করতে করতে মারা গেছে। কিন্তু হোসেন মিয়া একমাত্র ছেলের মৃত্যু সংবাদ শুনে ভীষণ দুঃখ পাবেন ভেবে কেউ তাকে জানায়নি। তাই হোসেন মিয়ার বিশ্বাস সাদেক একদিন না একদিন ফিরে আসবে। অনেক দিন হয়ে যেতেও যখন সাদেক ফিরে এলো না, তখন তিনি নিজেই লোকদের কাছে বলেন, আমার সাদেককে হয়তো আল্লাহ পাক যুদ্ধ করার সময় দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তা না হলে গ্রামের অন্য সব ছেলেরা ফিরে এলো, সে এলো না কেন? একমাত্র ছেলের শোকে হোসেন মিয়া বয়সের তুলনায় বেশি বুড়ো হয়ে গেছেন। হোসেন মিয়ার কথার উত্তরে পান্থ বলল, আমি ঢাকা থেকে এসেছি। তা যাবেন কোথায়? কোথায় যাব নির্দিষ্ট কিছু নেই। এই গ্রামে কিছুদিন থাকতে যাই। আমি গ্রাম কখনো দেখিনি, শহরে জন্ম, শহরেই মানুষ। এখানে থাকার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন? হোসেন মিয়া পথিকের কথা শুনে বেশ অবাক হয়ে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? পান্থ নিজের নাম পাল্টে বলল, মানিক। আসুন আমার সাথে, বলে হোসেন মিয়া হাঁটতে আরম্ভ করলেন। পান্থ তাকে অনুসরণ করে চলল। যে পুকুরে হোসেন মিয়া গোসল করতে এসেছিলেন সেটা নিজেরই। অল্প দূরে দু কামরা টিনশের ঘর। পান্থ ঘরের কাছে এসে দেখতে পেল ঘরের চারপাশে নানা রকম গাছপালা, বেশ বড় উঠোন, এক পাশে খড়ের গাদা। সেখানে দুটো বলদ আর একটা গাভী বাঁধা। বলদ দুটো খড়ের গাদা থেকে খড় টেনে নিয়ে যাবার কাটছে, আর গাভীটা একটা গামলায় একবার করে মুখ ডুবিয়ে জাব খাচ্ছে, আবার মুখ তুলে জিভ দিয়ে নাক মুখ পরিষ্কার করছে। তার বাছুরটা বাটে মুখ দিয়ে দুধ খেতে খেতে দুধের ওলানে ঢুস মারছে। এসব দেখে পান্থর খুব ভালো লাগলো। হোসেন মিয়া উঠানে এসে বেশ বড় গলায় স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, সাদেকের মা, দেখবে এসো, আজ এমন একজন মেহমান এনেছি যা আগে কোনোদিন আনিনি। হোসেন মিয়ার স্ত্রী জরিনা বিবি স্বামীর কথায় সাড়া না দিয়ে রান্নাঘরের তরকারির হাঁড়িটা উনুন থেকে নামিয়ে তানজিলাকে বললেন, যা
তোর ফুফাকে নামাজ পড়তে বল, আমি ততক্ষণে এদিকে সব তৈরি করে রাখছি। তানজিলা জরিনা বিবির ভাইজি ফরমাইশ শোনার জন্য এনে রেখেছেন। 10-12 বছরের ফুটফুটে সুন্দর মেয়ে, এবছর 6-এ উঠেছে, স্কুল বন্ধ থাকায় ঘরে আছে। সে বলল, ফুফা তোমাকে ডাকলো, তুমি গেলে না যে? জরিনা বিবি বললেন, তোর ফুফার কথা বাদ দে, রোজ তো গোসল করতে গিয়ে একজন করে মেহমান নিয়ে এসে খাওয়ায়। হোসেন মিয়ার দুটো রুমের একটাই নিজেরা থাকেন, অন্যটায় আগে সাদেক থাকতো, এখন তানজিলা লেখাপড়া করে আর মেহমান কুটুম এলে থাকে। হোসেন মিয়া মানিককে সেই রুমে নিয়ে এসে বললেন, আপনি বসুন, আমি পাশের রুমে থেকে নামাজ পড়ে আসি। কথা শেষ করে তিনি চলে গেলেন। তানজিলা ফুফাকে ফুফুর কথা বলতে এসেছিল, তাকে দেখে বলল, ফুফু আপনাকে নামাজ পড়ে নিতে বলল। হোসেন মিয়া বললেন, আমি নামাজ পড়ে নিচ্ছি, তুই গিয়ে তোর ফুফিকে ভাত বাড়তে বল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে তিনি প্রতিদিন গোসল করে আসার সময় একজন ফকির সঙ্গে নিয়ে এসে একসাথে ভাত খান। খাওয়ার সময় ফকিরকে বলেন, আমার সাদেক যেন তাড়াতাড়ি ফিরে আসে সেই দোয়া করবে। নামাজ শেষ করে হোসেন মিয়া রান্নাঘরে এসে স্ত্রীকে বললেন, আজ কিন্তু কোনো ফকির মিসকিন আনিনি, ঢাকার একটা সুন্দর ছেলেকে নিয়ে এসেছি, দেখে মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে। তারপর তরকারির বাটির দিকে তাকিয়ে বললেন, সে কি এসব দিয়ে ভাত খেতে পারবে? এই বেলা অন্তত একটা ডিম ভেজে দাও, রাতের জন্য অন্য কিছু ব্যবস্থা করো। জরিনা বিবি বেশ অবাক হয়ে বললেন, ছেলেটা রাতেও এখানে খাবে নাকি? হোসেন মিয়া বললেন, শুধু খাবে না, থাকবেও। ছেলেটা গ্রাম কখনো দেখেনি, নতুন এসেছে, কোথায় খাবে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাবছি এ কদিন থাকে আমাদের কাছে থাকতে বলবো। জরিনা বিবি আরও অবাক হয়ে বললেন, সে কি, কোথাকার কি জানা নেই শোনা নেই, তাকে রাখা কি ঠিক হবে? রাতে যদি চুরি করে পালিয়ে যায়? হোসেন মিয়া বললেন, কি যা তা বলছো, চোর টোর হলে আমি কি বুঝতে পারতাম না? এত বয়স হলো, ভালো মন্দ চেনার জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাকে ওইসব ভাবতে হবে না, ডিম ভেজে তানজিলার হাতে সব কিছু পাঠিয়ে দাও। আর তুমিও দরজার আড়াল থেকে ছেলেটাকে দেখো, যা বললাম তা সত্যি কিনা। আমি তার কাছে যাচ্ছি বলে তিনি চলে গেলেন। রুমে এসে হোসেন মিয়া মানিককে বললেন, আপনি যে কয়েকদিন গ্রামে থাকতে চান, আমাদের বাড়িতেই থাকুন। অচেনা জায়গায় কোথায় থাকবেন, খাবেন, অনেক অসুবিধায় পড়তে পারেন। মানিক মনে মনে খুশি হয়ে বলল, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? এমন সময় তানজিলাকে ভাত নিয়ে আসতে দেখে হোসেন মিয়া বললেন, আগে খেয়ে নিয়ে আসুন, অনেক বেলা হয়েছে, তারপর কথা বলা যাবে। তানজিলাকে দেখে মানিক বলল, বাহ, বেশ সুন্দর মেয়ে তো, আপনার মেয়ে নাকি? তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তানজিলা পাড়া গায়ের মেয়ে। মানিকের কথা শুনে লজ্জা পেয়ে কিছু বলতে পারল না, গুটি 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 সুটি মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হোসেন মিয়া বললেন, ও আমার শালার মেয়ে তানজিলা, আমার কোনো মেয়ে বেঁচে নেই। আল্লাহ একটা ছেলে দিয়েছিল, মুক্তিযুদ্ধ করতে গিয়ে আজও ফিরে আসেনি। আল্লাহকে মালুম আর সে ফিরে আসবে কিনা। কথা বলতে বলতে তার গলা ধরে এলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে চোখ মুছে তানজিলাকে বললেন, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? এনার সব কিছু তোকেই তো করতে হবে, দে, বাদ দে। মানিক বুঝতে পারলো উনি ছেলে শোকে অল্প বয়সে বুড়ো হয়ে গেছেন। বলল, না না, ও ছেলে মানুষ পারবে না, আমরা নিজেরাই নিয়ে খাই, আসুন। হোসেন মিয়া খেতে খেতে বললেন, আমাদের অসুবিধের কথা বলছিলেন, অসুবিধা কিসের? বরং খুশি হব। আমার সাদেক আপনার চেয়ে বড় হলেও আপনাকে দেখে তার কথা বেশি মনে পড়েছে। কথা বলতে বলতে তার চোখ দুটো আবার পানিতে ভরে উঠল। বাঁ হাতের উল্টো ফিরে চোখ মুছে বললেন, এখানে আপনার অসুবিধা হলে না হয় মেম্বার সাহেবের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেব। মানিক হোসেন মিয়ার দুঃখ বুঝতে পেরে বলল, ঠিক আছে, আপনারা খুশি হলে এখানে থাকতে আমার কোনো অসুবিধা নেই, তবে আমার একটা কথা রাখতে হবে। আমাকে আপনার সাদেকের মতো মনে করবেন আর তুমি করে বলবেন। ছেলেকে কি কেউ আপনি করে বলে? হোসেন মিয়া খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে বললেন, তাই হবে বাবা, তোমাকে আমরা সাদেকের মতো মনে করব। জরিনা বিবি এতক্ষণ দরজার আড়াল থেকে তাদের কথা শুনছিলেন। ওনারও চোখে পানি এসে গিয়েছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মুছতে মুছতে চলে যাওয়ার সময় ভাবলেন, ওনার কথাই ঠিক, ছেলেটা সত্যিই ভালো।
খাওয়া শেষ হয়ে যেতে তানজিলা থালা বাসন নিয়ে চলে যাওয়ার পর হোসেন মিয়া মানিককে বললেন, তুমি এখানে বিশ্রাম নাও, এটা সাদেকের ঘর, আমি একটু পরে মাঠের দিকে যাব, কিছু দরকার হলে তানজিলাকে বলো। এই কথা বলে তিনি বেরিয়ে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে সাদেকের কথা ভাবতে লাগলেন। সে কি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে থাকলে এতদিন নিশ্চয়ই ফিরে আসতো, তা না হলে গ্রামের এত ছেলে মুক্তিযুদ্ধে গিয়ে ফিরে এলো, সে এলো না কেন? আল্লাহকে জানালো, আল্লাহ গো, তুমি যদি তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে থাকো তাহলে তাকে বেহেশত নসিব করো, তার কবরের আযাব মাফ করে দিও। জরিনা বিবি খেয়ে উঠে তানজিলাকে জুটো থালা বাসন মাজতে বলে ঘরে এসে দেখলেন স্বামী শুয়ে আছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বললেন, কেঁদে আর কি করবে? কাঁদলে কি আর সাদেক ফিরে আসবে? তারপরও নিজের চোখেও পানি রোধ করতে পারলেন না। চোখ মুছে দুটো পান বানিয়ে একটা স্বামীর হাতে দিয়ে অন্যটা নিজের মুখে দিলেন। হোসেন মিয়া বললেন, তুমি ঠিক কথা বলেছ। তারপর উঠে চোখ মুছে পান মুখে দিয়ে বললেন, মাঠের দিকে যাই, দেখি কামলারা কি করছে। জরিনা বিবি বললেন, ছেলেটা কদিন থাকবে কিছু জিজ্ঞেস করেছ? না, করিনি। সে নিজে কিছু বলেছে? না, আমি কিছু জিজ্ঞেস করার আগে এসে বলল গ্রাম কখনো দেখেনি, তাই গ্রাম দেখতে এসেছে। ছেলেটার নাম কি? মানিক। বেশ সুন্দর নাম তো, দেখতেও বেশ সুন্দর। হ্যাঁ, তাই তো থাকতে বললাম। বলে ভালোই করেছ। সাদেক চলে যাওয়ার পর ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। সাদেকের আমার রাশ ভারী ছিল, ঘরে থাকলে মনে হতো যেন কত লোক রয়েছে। ছেলেটা যতদিন থাকবে ততদিন তবু ঘরটা গুলজার থাকবে। হোসেন মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি মাঠে যাচ্ছি, ছেলেটার দিকে একটু লক্ষ্য রেখো, কিছু লাগলে তানজিলাকে দিয়ে পাঠিয়ে দিও। মানিক কয়েকদিন হলো এখানে রয়েছে। সে তানজিলাকে সকালে ও সন্ধ্যা পড়ায়। তানজিলা তাকে ভাইয়া বলে ডাকে। জরিনা বিবি গায়ের মেয়ে, তাই মানিককে ছেলের মতো মনে করলেও তার সামনে যাননি, এমনকি খাওয়ার সময়ও না। উনি সব কিছু তানজিলার হাতে পাঠিয়ে দিয়ে দরজার আড়াল থেকে দেখেন। মানিকের মধ্যে গ্রামে ঘুরে বেড়িয়ে অনেকের সাথে পরিচয় করেছে। গ্রামের লোকজন তার পরিচয় জিজ্ঞেস করলে বলে, হোসেন মিয়ার আমার দূর সম্পর্কে চাচা। এতদিন আমি বিদেশে ছিলাম, উনি ছাড়া আমার আর কেউ নেই, তাই চাচার কাছে এসে উঠেছি। ফুলবন গ্রামের রহিম মেম্বার বেশ নামকরা লোক, ধনী না হলেও বেশ সচ্ছল অবস্থা। খুব সৎ ও ধার্মিক হিসেবে নিজেদের ও আশেপাশের গ্রামে সুনাম আছে। ও 4-5টা ছেলে মেয়ে, তাদের মধ্যে সালেক বড়। ছোটরা লেখাপড়া করছে। সালেক বিএ পাশ করে কৃষি খামার করেছে, সেখানে উন্নত ধরনের চাষাবাদ করে, সেই সঙ্গে সমাজ কল্যাণের কাজও করে। বাবার মতো তার আখলাখ, গরিবদের উপকার করাকে কর্তব্য জ্ঞান মনে করে। তাদের ছেলেমেয়েরা কি লেখাপড়া করবে সেদিকে তার খুব লক্ষ্য। ইতিমধ্যে বাবার সঙ্গে পরামর্শ করে গ্রামের লোকদের সাহায্য ও সহযোগিতায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে যেখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে বাংলা ও ইংরেজি শিক্ষা দেয়। এখানে একটা বড় মাদ্রাসা ছিল। পাশের গ্রাম জাঞ্জিরায় আরও বড় একটা মাদ্রাসা হওয়ার পর ফুলবনের মাদ্রাসা বদ্ধ হয়ে যায়, কারণ পাশাপাশি গ্রামে দুটো বড় মাদ্রাসা পরিচালনা করা গ্রামের লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া জাঞ্জিরা গ্রামের ধনীরা এই মাদ্রাসায় সিংহভাগ খরচ দিতেন। তারা যখন নিজেদের গ্রামে মাদ্রাসা করলেন তখন ফুলবনের মাদ্রাসায় সাহায্য বদ্ধ করে দেন। তাই ফুলবনের লোকেরা বড় মাদ্রাসা বদ্ধ করে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান করেছে। মানিক এতদিন জাঞ্জিরা গ্রাম ঘুরে দেখার সময় শহীদুলের খোঁজ করলো। শহীদুল ঘরেই ছিল। তাকে কয়েকদিন থাকতে বললেন, কিন্তু মানিক রাজি হলো না। দুপুরে খেয়ে দিয়ে ফেরার সময় আবার আসবার কথা বলে ফিরে এলো। সে গ্রামে গ্রামে ঘুরে লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলো চাষের মৌসুম ছাড়া সারা বছর গরিব লোকেরা অর্ধাহারে অনাহারে দিন যাপন করে। বয়স্ক ছেলেরা কাজ না পেয়ে আড্ডা দেয়, চুরিচামারি করে। তবে সবখানে রহিম মেম্বার ও তার ছেলে সালেকের সুনাম শুনল। তাই একদিন সে সালেকের সঙ্গে পরিচিত হয়ে বেশিরভাগ সময় তার সঙ্গে থাকে, তাকে নানান কাজে সাহায্য করে। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একে অপরকে জানতে পারে এবং দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গড়ে ওঠে। ফুলবন গ্রামের অল্প দূরেই আত্রাই ও
ফকাড়া নদীর মাঝখানে চরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে দুটো গ্রাম, একটার নাম সৈতারা ও অপরটির নাম ফুরুস্তুমা। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, লোকগুলো খুব সরল এবং অত্যন্ত পরিশ্রমী। একদিন দুই বন্ধু তো ওই দ্বীপে বসে গল্প করতে করতে সালেক মানিককে বলল, আমাদের এতদিন বন্ধুত্ব হলো কিন্তু তোমার পরিচয় জানতে পারলাম না। তোমাকে যতটুকু বুঝতে পেরেছি তাতে করে তুমি সবার কাছে যা পরিচয় দিয়েছো তা আমি বিশ্বাস করিনি। আমার মনে হয় তুমি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। মানিক বলল, জানতাম সবাইকে ফাঁকি দিতে পারলো তোমার কাছে একদিন না একদিন ধরা পড়বেই। তুমি না বললেও আমি তোমাকে দু একদিনের মধ্যে আমার সব কথা বলতাম। তার আগেই যখন তুমি বলে ফেললে তখন আর বলতে কোনো বাধা নেই। তবে তোমাকে ওয়াদা করতে হবে যা শুনবে তা অন্য কারো কাছে প্রকাশ করবে না। সালেক তার হাতে হাত রেখে বলল, বেশ, আমি ওয়াদা করলাম, এবার বলো। মানিক তার আসল পরিচয় এবং এখানে আসার উদ্দেশ্য বলল। সালেক সব শুনে অবাক হয়ে তার মুখের দিকে হা করে তাকিয়ে রইল। মানিক তাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? সালেক তাকে জড়িয়ে বুকে চেপে ধরে বলল, কি করে বিশ্বাস করব বলুন? এত বড় ধনীঘরের উচ্চ শিক্ষিত একমাত্র সন্তান হয়ে সাধারণ মানুষের উপকার করার জন্য এত কষ্টের জীবন বেছে নিলেন। আপনার মতো ছেলে যদি আমাদের দেশে আরো কয়েকটা জন্মাতো তাহলে দেশের অনেক উপকার হতো। মানিক তাকে আলিঙ্গন মুক্ত করে বলল, আমাকে আপনি করে বলছো কেন? বন্ধু বন্ধুকে কেউ আপনি করে বলে নাকি? সালেক বলল, আপনার কথা ঠিক, কিন্তু সব ক্ষেত্রে নয়। সম্মানীয়কে সম্মান দিয়ে কথা বলা উচিত, তা না হলে শিক্ষাকে অবমাননা করা হবে। এতদিন আপনার পরিচয় না জেনে অন্যায় করেছি, মাফ করে দিন। মানিক বলল, সাদেক, তুমি ভুল করছো। বন্ধু যত সম্মানীয় হোক না কেন, বন্ধু বন্ধুই। তার সাথে বন্ধুসুলভ ব্যবহার করা উচিত। যা উচিত তা মেনে নিতে পারছে না কেন? তাছাড়া এখানকার কয়েকটা গ্রাম তো ঘুরে দেখলাম, সবখানেই তোমার ও তোমার বাবার গুণাগুণ শুনলাম, আর আমিও নিজের চোখে ও কানে তার প্রমাণ পেলাম। তাহলে তুমিও তো আমার চেয়ে অনেক বেশি সম্মানীয়। সালেক লজ্জা পেয়ে বলল, তুমি কি প্রমাণ পেয়েছো জানি না, আমার তো মনে হয় আমি গরিবদের কোনো উপকারই করতে পারছি না। মানিক বলল, তোমার সাধ্য মতো যা করেছো তা যথেষ্ট বলে আমি মনে করি। এবার শোনো, আমি এখানে কয়েকটা প্রকল্প করতে চাই, যেমন হাঁস মুরগির ফার্ম, দুধ উৎপাদন ফার্ম এবং কৃষি খামার। তুমি তো কৃষি খামার করেছো, আমি আরও বৃহৎ আকারে করতে চাই। এতে করে গ্রামের সাধারণ মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি দেশের মানুষের চাহিদাও কিছুটা পূরণ হবে। সে তো বিরাট ব্যাপার। এত কিছু করার জন্য অনেক জায়গা জমি দরকার। গ্রামের লোককে এত জায়গা জমি এমনি দেবে? সব কিছু কিনতে হবে। তারপর এত সব করতে গেলে কয়েক লাখ টাকা লাগবে। টাকার জন্য কিছু চিন্তা করো না, সে দায়িত্ব আমার। তুমি শুধু গ্রামের কয়েকজন ভালো লোক জোগাড় করো আর সেরকম জায়গা জমির খোঁজ করো। এত বড় কাজে হাত দিতে সাহস হচ্ছে না। যদি আমরা লাভবান হতে না পারি তাহলে তোমার কত টাকা নষ্ট হবে সে চিন্তা করেছো? যত টাকাই নষ্ট হোক, যা বললাম তা আমি করবই। আমরা লাভবান হওয়ার জন্য এসব করছি না, করছি দেশের মানুষের উপকারের জন্য। তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? মনে সাহস রাখো। যারা স্বার্থান্বেষী তারা কাপুরুষ, আর কাপুরুষই সব কিছুতে ভয় পায়। তুমি ঠিক কথা বলেছো। আচ্ছা, আমার আব্বাকে জানাতে পারি তোমার আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? তবে চিন্তা করছি ওকে জানালে আমার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে। এখন না হলো একদিন না একদিন তো হবেই। মানিকে দৃঢ় স্বরে বলল, না, কোনোদিন যেন তা না হয় সেরকম ব্যবস্থা তোমাকে করতে হবে। লোকে জানতে চাইবে এত টাকা আমরা পেলাম কোথায়, তখন কি বলবো? এটা অবশ্য ঠিক কথা, কিন্তু আমি সকলের কাছ থেকে আড়ালে থাকতে চাই। আমাকে সবার কাছে খামারের একজন কর্মী হিসেবে পরিচয় দেবে, আর টাকা পয়সার কথা কেউ জিজ্ঞেস করলে বলবে ঢাকার একজন লোক টাকা ইনভেস্ট করছে। তাহলে আমি একটা কথা বলি, আপাকে সব কিছু দায়িত্ব দিয়ে দিই। আমার মনে হয় তাকে যদি তুমি তোমার সব কথা খুলে বলে দায়িত্ব নেওয়ার কথা বলো তাহলে রাজি হতে পারে, আর আব্বাই পারবে তোমাকে আড়ালে রাখতে। কথাটা মনে হয় তুমি ঠিকই বলেছ। ভেবেচিন্তে কাল সন্ধ্যের পর তোমাদের বাড়ি যাব। এবার ফিরি, চলো। ফুলবন গ্রামে আর একজন সৎলোক আছেন, তিনি নিয়াজ মাতব্বর, বিত্তবান লোক। তার একমাত্র ছেলে আনোয়ার হোসেন, তিনি ঢাকা ব্যবসা করে গাড়ি বাড়ি করেছেন। বহি ও ইবা উনারি মেয়ে। নিয়াজ মাতব্বর মাঝে মাঝে ঢাকায় ছেলের কাছে যান,
আনোয়ার সাহেবও বছরে 2-3 বার সপরিবারে গ্রামের বাড়িতে আসেন। নিয়াজ মাতব্বর বিয়ের 6-7 বছর পর যখন তাদের কোনো সন্তানাদি হলো না, তখন তার এক বাইজিকে পালতে নেন। তার নাম আনসুরা। আনসুরাকে পালতে নেওয়ার 2 বছর পর আনোয়ার সাহেব জন্মান। আনসুরাকে মানুষ করে নিয়াজ মাতব্বর বিয়ে দিয়েছিলেন। আনসুরা বন্দা মেয়ে, পৌড়া বয়সী বিধবা হয়ে নিয়াজ মাতব্বরের কাছে আছেন। তিনিই তার সংসারের কাজকর্ম ও তাদেরকে দেখাশোনা করেন। ওনার বাড়িটা গ্রামের পশ্চিম প্রান্তে। যেদিন মানিক সালেকের সঙ্গে ওইসব কথাবার্তা বলল, তার পরের দিন সকালে হোসেন মিয়া বাজারে গিয়ে বাজার করে ফেরার সময় কাদেরের চায়ের দোকানে চা খেতে ঢুকলেন। তারপর একটা চেয়ারে বসে বললেন, কাদের ভাই, এক কাপ চা দাও। নিয়াজ মাতব্বর প্রতিদিন বাজারে এসে এখানে চা খান। আজ এসে হোসেন মিয়াকে দেখে বললেন, কি হোসেন মিয়া, বিদেশ থেকে তোমার ভাইপো নাকি এসেছে? আমি তো জানি তোমার কোনো ভাই নেই। ভাইপো এলো কোথা থেকে? হোসেন মিয়া বললেন, ভাই না থাকলে তো কি হয়েছে, ভাইপো আল্লাহ দিয়েছেন। নিয়াজ মাতব্বর আবার বললেন, শুনলাম ছেলেটা নাকি অনেক টাকা পয়সা রোজগার করে এনেছে, তা সেসব তোমার হাতে দিয়েছে তো? হোসেন মিয়া বললেন, তার টাকা আমি নেব কেন? আল্লাহকে আমাকে কম দিয়েছেন। যা দিয়েছেন তাতে তার দরবারে হাজারবার শুক্রিয়া জানাই। ওকে পেয়ে আমরা যে সাদেকের শোক অনেকটা ভুলতে পেরেছি, এটাই আমাদের অনেক পাওয়া। নিয়াজ মাতব্বর বললেন, তাহলে তো খুব ভালো কথা, শুনে খুশি হলাম, কিন্তু কতদিন থাকবে সেটা কি ভেবে দেখেছে? হোসেন মিয়া বললেন, ভেবে আর কি করব, আল্লাহ যতদিন তকদিরে রেখেছেন ততদিন থাকবে। তা আপনি কেমন আছেন মাতব্বর সাহেব? নিয়াজ মাতব্বর বললেন, আল্লাহ পাকে শুকর করি, তিনি আমাকে বেশ ভালোই রেখেছেন। আমার কথায় মনে কষ্ট নিও না, মনে হলো তাই বললাম। ততক্ষণে হোসেন মিয়ার চা খাওয়া শেষ হয়েছে। কাপটা রেখে চায়ের দাম দিয়ে বললেন, মনে কষ্ট নেব কেন, আপন লোক ভেবেই তো বললেন। তারপর সালাম বিনিময় করে বেরিয়ে এলেন। মানিক সকালে বাজারে গিয়ে 2 কেজি খাসির গোস্ত ও বেশ কিছু কাঁচা আনাজ কিনে এনেছে। সে প্রায় 2-1 দিন ছাড়া বাজার করে নিয়ে আসে, আর বাজারের পরিমাণও বেশি থাকে। প্রথম যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন হোসেন মিয়া তাকে বলেছিলেন, তুমি আবার বাজার করতে গেলে কেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়েই তো বেশ চলে যাচ্ছে। তখন মানিক বলেছিল, আমার বাজার করার সামর্থ্য আছে তাই করেছি, ছেলের কি উচিত না মা বাবাকে সাহায্য করা? হোসেন মিয়া বললেন, তুমি তো আর রোজগার করছো না যে তোমার কাছে টাকা পয়সা থাকবে। মানিক বলল, রোজগার না করলেও আমার টাকা পয়সা আছে, যতদিন থাকবে করব, না থাকলে করব না। নিষেধ করলে ভাববো আমাকে ছেলে বলে মনে করেন না। এরপর হোসেন মিয়া তাকে আর বাজার করতে নিষেধ করেন না। প্রতি শুক্রবার হোসেন মিয়া মহরম মা বাবার রুহের মাগফিরাতের জন্য 2-3 জন মিসকিন খাওয়ান। তাই তিনি সকালে বাজার করতে গিয়েছিলেন। যাওয়ার পরে একটা অসুস্থ কামলাকে দেখতে গিয়ে দেরি করে ফেলেন। নসেত বাজারে মানিকের সাথে দেখা হয়ে যেত। বাজার করে যখন ঘরে ফিরে এলেন তখন জরিনা বিবি বটিতে গোস্ত কাটছিলেন। স্বামীকে বাজার নিয়ে আসতে দেখে বললেন, তুমি আবার এসব আনতে গেলে কেন? মানিক তো এনেছে। হোসেন মিয়া বললেন, তাতে কি হয়েছে, মানিক গোস্ত এনেছে আর আমি এনেছি মাছ, আজ মেসকিন খাওয়াতে হবে না? জরিনা বিবি বললেন, তাই তো, আমার সে কথা খেয়ালই ছিল না। সেদিন সন্ধ্যের পর মানিক সালেকের বাড়ির দিকে রওনা দিল। সালেক মাগরিবের নামাজ পড়ে তারই অপেক্ষা করছিল। কাছে এলে সালাম দিয়ে বলল, তোমার কথাই ভাবছিলাম। মানিক আগে কখনো কাউকে সালাম দেয়নি এবং তাকেও কেউ দেয়নি। তাদের উচ্চ সমাজে এসব প্রচলন নেই বললেই চলে। গ্রামে এসে একে অপরকে সালাম দিতে শুনে কিছুটা রপ্ত করেছে, কিন্তু কাউকে সালাম দেয়নি। কেউ দিলে উত্তর দেয়, তবে শুদ্ধ করে বলতে পারে না। তাই এখন সালেকের সালামের প্রতি উত্তরে বলল, ওয়ালাইকুম সালাম। সালেক মৃদু হেসে বলল, মানিক ভাই, তোমাকে 2-1টা কথা বলবো, কিছু মনে করবে না তো? মানিক বলল, বলো, কি বলবে, কিছু মনে করব কেন? সালেক বলল, তুমি উচ্চ সমাজের মানুষ, মনে হয় ওই সমাজে সালাম বিনিময়ের রেওয়াজ নেই, তাই তুমি যেমন প্রথমে কাউকে সালাম দাওনি, তেমনি কেউ সালাম দিলে তার উত্তরও সঠিকভাবে দিতে পারো না। অবশ্য আজকাল প্রায় বেশিরভাগ লোক সালাম বিনিময় করার সময় সঠিক উচ্চারণ করে না। আবার অনেকে সালামের প্রতি উত্তরে শুধু ওয়ালাইকুম বা মুখে কিছু না বলে শুধু একটা মাথা নাড়ে অথবা একটা হাত উপরে তোলে।
আরও দেখা যায় যখন কোনো গরিব লোক কোনো গণ্যমান্য ব্যক্তিকে সালাম দেয় তখন গণ্যমান্য ব্যক্তিটি ওইভাবে উত্তর দেয়। এর কারণ দুটো, একটা অজ্ঞাতা আর অন্যটা হলো অহংকার। আবার অনেকে সালাম বিনিময়ের সময় ডান হাত কপাল পর্যন্ত উঠায়। এটা যে একটা বেদাত তা তারা জানে না, অথচ অজ্ঞাত ও অহংকার ইসলামিক দৃষ্টিভঙ্গিতে জঘন্যতম অপরাধ। এই দুটো জিনিস যে সমাজের জন্য খুব ক্ষতিকর তা ইসলাম যেমন বলে তেমনি পৃথিবীর সকল মনীষীরা বলেছেন। তাই আইন কানুনও সব মানুষের জন্য সমান। মানুষের মধ্যে যারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে তারা সৎ চরিত্রের অধিকারী, এবং যারা মানুষের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করেছে তারাই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এখন সালাম ও তার উত্তর বলছি, শোনো। সালাম হবে আসসালামু আলাইকুম আর তার উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম। এমন সময় রহিম মেম্বারকে আসতে দেখে মানিক বলল, তোমার সাথে এসব ব্যাপারে পরে আলোচনা করব, এখন চুপ করো, তোমার বাবা আসছেন। কাছে এসে রহিম মেম্বার সালাম দিয়ে বললেন, মানিক জি কেমন আছো? সালেকের সাথে বন্ধুত্ব হওয়ার পরে মানিক বেশ কয়েকবার তাদের বাড়িতে এসেছে। রহিম মেম্বারের সাথে পরিচয় হয়েছে। মানিক সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? রহিম মেম্বার বললেন, আল্লাহ যে অবস্থায় রেখেছেন তাতে তার দরবারে হাজার শুকরিয়া জানাই। সালেক বলল, আব্বা তোমার সঙ্গে মানিক কিছু পরামর্শ করার জন্য এসেছে। রহিম মেম্বার বললেন, বেশ তো করবে, তোমরা বসো, আমি আসছি বলে ঘরের ভেতর চলে গেলেন। মানিক সালেককে বলল, চাচাকে তুমি আমাদের প্ল্যান প্রোগ্রামের কথা বলবে? সালেক বলল, ঠিক আছে তাই বলবো। কিছুক্ষণ পর রহিম মেম্বার ফিরে এসে একটা চেয়ারে বসে মানিককে উদ্দেশ্য করে বললেন, এবার বলো কি পরামর্শ চাও? মানিক সালেকের দিকে তাকাতে সে বলল, আব্বা মানিকের হয়ে আমি বলছি। তারপর সে মানিকের আসল পরিচয় বলে তার প্ল্যান প্রোগ্রামের এবং টাকা পয়সার কথা বলল। আব্বাকে অবাক হতে দেখে সালেক আবার বলল, মানিক চায় তোমার উপর সব কিছুর দায়িত্ব দিতে, সবাই জানবে তুমি এসব করছো, আমি ও মানিক তোমাকে সাহায্য করছি। রহিম মেম্বার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মানিকের উদ্দেশ্য মহৎ, কিন্তু এতে যদি আমরা সাকসেসফুল হতে না পারি তাহলে তার বহু টাকা লস হবে, তাছাড়া কাজটাও খুব রিস্কি। সালেক বলল, আমিও সে কথা মানিককে বলেছিলাম, কিন্তু ও বলল টাকা পয়সা নষ্ট হবে কেন, আমরা যদি সৎ লোকদের নিয়ে কাজ শুরু করি তাহলে নিশ্চয়ই সাকসেসফুল হব, আর লাভ না হয় নাই হবে, তবুও তো গ্রামের বহু লোকের কর্মসংস্থান হবে, দেশেরও অনেক উপকার হবে, আমাদের লাভের দরকার নেই। রহিম মেম্বার বললেন, তবু এসব কাজ আগ পিছু ভেবে করা উচিত। মানিক বলল, চাচা আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়ে শহর ছেড়ে এসেছি, আর টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, সে দায়িত্ব আমার, আপনি যত শীঘ্রই পারেন কাজ শুরু করার ব্যবস্থা করুন। রহিম মেম্বার আরও কিছুক্ষণ চিন্তা করে বলেন, বেশ, তুমি যখন আমাকে এত বিশ্বাস করো তখন আল্লাহর উপর ভরসা করে আমি দায়িত্ব নিলাম। এখন তোমরা শোনো, সব কিছু একটা এরিয়ার মধ্যে হলে ভালো হয়। আমি ভাবছি আমার বাগান বাড়ির পাশে যে কয়েক বিঘা ডাঙ্গা জমি আছে, প্রথমে সেখানে মুরগির ও দুধের ফার্মের কাজ শুরু করা যাক, তারপর কৃষি ফার্মের জন্য আমাদের ডাঙ্গায় পাশে নিয়াজ মাতব্বরের বেশ কিছু ধানি জমি আছে, সেটা অ্যাকোয়ার করার চেষ্টা করতে হবে, আর ওর জমির পাশে যে বড় পুকুরটা রয়েছে সেটাও নেওয়ার ব্যবস্থা করে মাছের চাষের ব্যবস্থা করতে হবে, কিন্তু নিয়াজ মাতব্বর রাজি হবেন কি না সন্দেহ আছে। মানিক বলল, এ ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই। রহিম মেম্বার বলল, নিশ্চয়ই বলবো, কি বলতে চাও বলো। মানিক বলল, প্রথমে আমি আপনার জায়গা কিনে নিয়ে কাজ শুরু করতে চাই, পরবর্তীতে আমরা নিয়াজ মাতব্বরকে আমাদের পরিকল্পনার কথা বলে জমি ও পুকুর কেনার প্রস্তাব দেব, রাজি না হলে ন্যায্য দামের চেয়ে বেশি দিয়ে কেনার চেষ্টা করব, আশা করি আমাদের কাজকর্ম দেখে উনি রাজি হবেন, একান্ত যদি না হন তখন আমরা অন্য চেষ্টা করব। রহিম মেম্বার বললেন, কথাটা মন্দ বলিনি, তবে আমার ডাঙ্গা জমির দাম পরে দিও, সেই টাকায় আপাতত কাজ শুরু করা যাবে। মানিক বলল, না চাচা, তা হয় না, একটু আগে তো বললাম টাকার জন্য চিন্তা করবেন না, আপনি ওই টাকা দিয়ে ফসলি জমি কিনুন, তাতে আমি মনে শান্তি পাবো।
রহিম মেম্বার মানিকের সাথে যত কথা বলেছেন ততই তার মনের উদারতার কথা বুঝতে পেরে যেমন অবাক হচ্ছেন, তেমনি তাকে দেশের রত্ন ভেবে আনন্দে ও গর্বে বুকটা ফুলে উঠেছে। বললেন, বেশ, তাই হবে। কয়েকদিনের মধ্যে জমি রেজিস্ট্রি হওয়ার পর এরিয়াটা ঘেরার কাজ শুরু হয়ে গেল। তারপর 4-5 মাসের মধ্যে অর্ধেক জায়গা মুরগির ফার্ম ও বাকি অর্ধেক গরুর দুধের ফার্ম করা হলো। এতে করে গ্রামের বহু লোকের কর্মসংস্থান হলো। এই কয়েক মাসে সালেক ও তার বাবার সংস্পর্শে এসে মানিকের মনের অনেক পরিবর্তন হয়েছে। সালেকের সঙ্গে মাঝে মাঝে কোরআন, হাদিস ও ইসলাম সম্বন্ধে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা ও সমালোচনা করেছে। ওইসবে কী আছে জানার জন্য সালেকের কাছ থেকে ইসলামিক বই চেয়ে নিয়ে পড়াশোনা করেছে। নিজেও ঢাকা থেকে অনেক বই কিনে এনে পড়েছে। নিয়মিত নামাজ পড়ছে, দাড়িও রেখেছে। দাড়িতে মানিককে আরও সুন্দর দেখায়। একদিন সালেক তাকে বলেই ফেলল, দাড়ি রাখাতে তোমার সৌন্দর্য যেমন আরও বেশি ফুটে উঠেছে, তেমনই জানাশোনা কেউ দেখলে তোমাকে চিনতে পারবে না। মানিক দাড়ি রাখার পর নিজেকে আয়নায় দেখে সে কথা আগেই বুঝেছে। তাই সালেকের কথা শুনে সে শুধু বলল, তাই নাকি? সালেক বলল, সত্যি তাই। একদিন রহিম মেম্বার সালেক ও মানিকের সঙ্গে করে নিয়াজ মাতব্বরের বাড়িতে এসে পুকুর ও জমি কেনার প্রস্তাব দিল। নিয়াজ মাতব্বর রহিম মেম্বারকে মুরগির ও দুধের ফার্ম করতে দেখে আগেই বেশ অবাক হয়েছিলেন। চিন্তা করেছিলেন সে এত টাকা পেল কোথায়। গ্রামের 2-4 জনকে সে কথা জিজ্ঞেস করেছিলেন। তাদের কেউ কেউ বলেছে আজকাল সরকার এসব করার জন্য লোন দিচ্ছে। রহিম মেম্বার হয়তো সরকারের কাছ থেকে লোন নিয়ে এসব করছে। তাদের কথা শুনে নিয়াজ মাতব্বর তখন তাই ভেবেছিলেন। কিন্তু আজ রহিম মেম্বারকে তার পুকুর ও জমি কেনার কথা শুনে ভীষণ অবাক হলেন। তিনি মনের আবেগে চেপে রাখতে পারলেন না। বললেন, দেখুন মেম্বার সাহেব, পুকুর ও জমি বেচার কথা পরে বলবো, তার আগে বলুন সরকার কি জমি কেনার জন্য টাকা লোন দেয়? আমি তো শুনেছিলাম কিসব ফার্ম টার্ম করার জন্য নাকি লোন দেয়। রহিম মেম্বার বললেন, ফার্ম করার ব্যাপারে যা শুনেছেন তা সত্য, তবে জমি কেনার জন্য সরকার কোনো লোন দেয় না। আর আমি যা করছি তা সরকারের কাছ থেকে লোন নিয়ে করছি না। ঢাকার একজন ফাইন্যান্সার পেয়েছি, তার টাকা আর আমাদের শ্রম। যাই হোক, আপনার ওই পুকুরটায় আমরা মাছের চাষ করতে চাই, আর জমিগুলোতে উন্নত মানের ধান চাষ করতে চাই। ওগুলো আপনি বেচবেন কিনা বলুন, অবশ্য আমরা ওগুলোর ন্যায্য দাম দেব। নিয়াজ মাতব্বর বললেন, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিয়েছেন, তা না হলে এমন পার্টনার পান। পুকুর ও জমি বিক্রির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমার ছেলে আনোয়ারকে খবর দিই, সে কি বলে দেখি। আপনাদের কাজকর্ম দেখে আমি খুব খুশি হয়েছি। তারপর মানিককে উদ্দেশ্য করে বললেন, তুমি হোসেন মিয়ার বাড়িতে থাকো না? সে তোমার কিরকম চাচা? মানিক বলল, হ্যাঁ থাকি। উনি আমার রক্তের কেউ নন, কিন্তু তার চেয়ে অনেক বেশি আপন। নিয়াজ মাতব্বর বললেন, বেশ ভালো। আজকাল কে কার জন্য করে? হোসেন মিয়া ছেলেটা মুক্তিযুদ্ধে গিয়ে আর ফিরিল না, শুনেছি যুদ্ধ করতে করতে মারা গেছে। ছেলের শোকে হোসেন মিয়া তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল, তবু তোমাকে পেয়ে একটু সান্ত্বনা পেয়েছে। তারপর রহিম মেম্বারকে বললেন, আপনারা এখন আসুন, আমার ছেলের মতামত নিয়ে পরে জানাবো। আর আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।